আজকের আলোচনাটা বেশ বেশ আকর্ষণীয় একটা বিষয় নিয়ে, মানে কিভাবে সম্পদ বা অর্থ আকর্ষণ করা যায়, অনেকটা চুম্বকের মতো। চুম্বকের মতো। ইন্টারেস্টিং। হ্যাঁ, আমরা আজকে দুটো সূত্রের গভীরে যাব, মানে দুটো বইয়ের কথাই আসব। একটা হলো বব প্রক্টর আর মিশেল ব্ল্যাডের লেখা বিকাম আ ম্যাগনেট টু মানি, আচ্ছা। আর অন্যটা হলো জো ভিটালের অডিও বুক দ্য সিক্রেট টু অ্যাট্রাক্টিং মানি। মজার ব্যাপার হলো দুজনকেই কিন্তু আমরা দ্য সিক্রেট ডকুমেন্টারিতে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, দেখেছি, পরিচিত মুখ। তো আমাদের আজকের লক্ষ্যটা কি? লক্ষ্য হলো এই সূত্রগুলো থেকে মানে নির্যাসটুকু বের করা, অর্থের সাথে নিজের সম্পর্কটা ঠিক কিভাবে বদলালে সমৃদ্ধি আসতে পারে, সে বিষয়ে এই বইগুলো ঠিক কি বলতে চাইছে। শুধু একটা সামারি নয়, আমরা এর পেছনের দর্শনটা বোঝার চেষ্টা করব। কি বলেন, শুরু করা যাক? নিশ্চয়ই নিশ্চয়ই, চলুন দেখি। আচ্ছা, তাহলে প্রথমে বব প্রক্টর আর মিশেল ব্ল্যাডের বইটা নিয়ে কথা বলি। তাদের তো মানে সাফল্যের নীতি আর ওই যে আকর্ষণের সূত্র, এইসব নিয়ে 60 বছরেরও বেশি অভিজ্ঞতা, তাই না? হ্যাঁ, সম্মিলিত অভিজ্ঞতা তো বটেই। আকর্ষণের সূত্র মানে আমাদের চিন্তা, আমাদের অনুভূতি, এগুলোই আমাদের বাস্তবতাকে গড়ে তোলে। এই আইডিয়াটা তো এখন বেশ পরিচিত। অনেকেই জানে। কিন্তু প্রক্টর আর ব্লাড বলছেন তারা এর থেকেও গভীরে যেতে চান। শুধু এই সাধারণ সূত্রের বাইরে গিয়ে চেতনার আরও গভীরে যাওয়ার কথা বলছেন। বিষয়টা ঠিক কি? মানে শুধু পজিটিভ চিন্তা করলেই হবে না, আরও কিছু? ঠিক ধরেছেন, এখানেই ব্যাপারটা ইন্টারেস্টিং। এটা শুধু পজিটিভ চিন্তার চেয়েও বেশি কিছু। প্রক্টর আর ব্লাডের সবচেয়ে চমকপ্রদ ধারণাটা হয়তো এটাই যে তারা সম্পদ আকর্ষণকে শুধু কিছু মেন্টাল টেকনিক বা ইচ্ছাশক্তির খেলা হিসাবে দেখছেন না। ও, তাহলে তারা এটাকে সরাসরি যুক্ত করছেন আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধির সাথে, আর নিজের যে একটা স্বর্গীয় বা উচ্চতর সত্তা আছে, ডিভাইন নেচার, সেটা বোঝার সাথে। আধ্যাত্মিক সচেতনতা, উচ্চতর সত্তা, একটু ভারী শোনা যেন। হ্যাঁ, শব্দগুলো একটু ভারী, কিন্তু তাদের মতে জীবনের যে অসন্তোষজনক পরিস্থিতিগুলো থাকে, ধরুন অভাব বা একঘেয়েমি, সেখান থেকে বেরিয়ে আসতে হলে আর সত্যিকারের সাফল্য বা সমৃদ্ধি যদি আকর্ষণ করতে হয়, তাহলে নিজের ভেতরের এই গভীর শক্তিটাকে, এই উচ্চতর সত্তাকে জানতে হবে, এর সাথে একটা কানেকশন তৈরি করতে হবে। এই আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি বা স্বর্গীয় প্রকৃতি বোঝা দৈনন্দিন জীবনের মানেটা কি দাঁড়ায়, মানে প্র্যাকটিক্যালি? আচ্ছা, সহজ করে বললে, ধরুন আমাদের রোজগার জীবনে কত ভয়, চিন্তা, উদ্বেগ থাকে, তাই না? তা তো থাকেই। আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি মানে হল এই সব কিছুর ঊর্ধ্বে উঠে নিজের ভেতরে একটা অফুরন্ত শান্তি, একটা শক্তি আর এই মহাবিশ্বের সাথে একটা গভীর সংযোগ অনুভব করার ক্ষমতা বাড়ানো। প্রক্টর আর ব্লাডের মতে এটাই হল আসল ভিত্তি, মানে প্রাচুর্য আকর্ষণের ভিত। তার মানে ব্যাংক ব্যালেন্সটা আসলে ভেতরের অবস্থার প্রতিফলন। অনেকটা তাই। তারা বলছেন আপনার আর্থিক অবস্থা আসলে আপনার আত্ম উপলব্ধির গভীরতারই একটা রিফ্লেকশন। এটা শুধু মানসিক কৌশল নয়, এটা আপনার ভেতরের আধ্যাত্মিক অবস্থার বাইরের ছবি। তাদের বইটা তো দুটো ভাগে ভাগ করা। ও তাই? হ্যাঁ, প্রথম অংশে আছে কিভাবে অর্থের জন্য চুম্বক হওয়া যায়, আর দ্বিতীয় অংশটা জোর দেয় এই আধ্যাত্মিক সচেতনতা বাড়ানোর ওপর। সুতরাং লক্ষ্যটা শুধু টাকা চাওয়া নয়, বরং নিজের ভেতরের সত্তার উন্নতি। তাহলে সমৃদ্ধি স্বাভাবিকভাবেই জীবনে আসবে। এটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, একটা জীবন দর্শন। তার মানে তারা বলতে চাইছেন যে বাইরে আমরা যা পাই তা আসলে ভেতরের অবস্থারই ফল। এটা তো প্রচলিত ধারণার বেশ উল্টো। আমরা তো ভাবে বাইরের সাফল্য ভেতরের শান্তি আনবে। ঠিক, তারা বলছেন উল্টোটা, ভেতরের শান্তি আর আত্মসংযোগই বাইরের সাফল্য ডেকে আনে। এটা কিন্তু বাজারে চলতে অনেক কুইক রিচ হওয়ার টেকনিক থেকে বেশ আলাদা লাগছে। কিন্তু মানে এটা কি বাস্তবসম্মত? মানুষ কি সত্যি শুধু ভেতরের কাজ করে বাইরের পরিস্থিতি বদলাতে পারে? অভাব, চাকরি চলে যাওয়া, এগুলো তো বাস্তব। হ্যাঁ, পারে। তারা মনে করেন আমাদের বাস্তবতা তৈরি হয় আমাদের ভাইব্রেশন বা মানসিক ও আধ্যাত্মিক কম্পনের ফলে। ভাইব্রেশন? হ্যাঁ, যখন আমরা নিজেদের ওই উচ্চতর সত্তার সাথে যুক্ত হই, তখন আমাদের কম্পন বদলে যায়, আর আমরা স্বাভাবিকভাবেই সেই ভালো কম্পনের সাথে মেলে এমন জিনিস, যার মধ্যে অর্থও পড়ে, আকর্ষণ করতে শুরু করি। এটা শুধু পজিটিভ থিঙ্কিং নয়, কারণ অনেক সময় মুখে বলি পজিটিভ কথা, কিন্তু ভেতরে ভয় বা সন্দেহ থেকে যায়। এটা হয়। তাদের পদ্ধতিটা হল চেতনার এমন একটা স্তরে পৌঁছানো যেখানে ভয় বা অভাববোধের ওই নিচু কম্পনটাই থাকে না।
অবশ্য তারা কিছু নির্দিষ্ট মানসিক টুলস বা অনুশীলনের কথাও বলেন, যেমন ধরুন বিশেষ ধরনের ধ্যান, অ্যাফার্মেশন মানে ইতিবাচক কথা নিজেকে বলা, বা ভিজুয়ালাইজেশন মানুষ চোখে দেখা। কিন্তু মূল জোরটা সবসময় থাকে ভেতরের ওই সংযোগটার ওপর। বেশ গভীর ভাবনা। আচ্ছা, এবার একটু জো ভিটালের দিকে তাকাই, কি বলেন? তার অডিওবুক দ্য সিক্রেট টু অ্যাট্রাক্টিং মানিতে তিনিও তো মানসিকতার কথাই বলেন, কিন্তু তার ফোকাসটা মনে হচ্ছে যেন অবচেতন মনের বাধাগুলোর ওপর বেশি। প্রক্টরের এই আধ্যাত্মিক পথের থেকে ভিটালের পথটা কি আলাদা? হ্যাঁ, ভিটালের অ্যাপ্রোচটা কিছুটা ভিন্ন, যদিও মূল সুরটা একই, ভেতরের কাজটাই আসল। ভিটালের মূল বক্তব্যটা কি? যে অর্থ আকর্ষণ করার ক্ষমতা বাইরের কোনো কিছুর ওপর নির্ভর করে না। দেশের অর্থনীতি খারাপ, চাকরি নেই, কিচ্ছু যায় আসে না। তাই নাকি? ক্ষমতাটা কোথায় তাহলে? ক্ষমতাটা সম্পূর্ণই আমাদের মনের ভেতরে। তিনি বিশেষ করে জোর দেন আমাদের সাবকনশিয়াস মাইন্ডে, মানে অবচেতন মনে জমে থাকা বাধাগুলো, যাকে বলে সাবকনশিয়াস ব্লকস, আর লিমিটিং বিলিভস মানে সীমিত বিশ্বাস, এগুলোকে খুঁজে বের করে দূর করার উপর। মানে প্রক্টর যেখানে একটা সামগ্রিক আধ্যাত্মিক উন্নতির কথা বলছেন, ভিটালে সেখানে আরও স্পেসিফিক অর্থ সংক্রান্ত মানসিক জটগুলোর দিকে ফোকাস করছেন। একদম ঠিক তাই। এই অবচেতন মনের বাধা বা সীমিত বিশ্বাস, এগুলো ঠিক কী রকম হতে পারে? যদি কিছু উদাহরণ দেন তাহলে বুঝতে সুবিধা হবে। খুব ভালো পয়েন্ট। যেমন ধরো, অনেকের মনে ছোটবেলা থেকে হয়তো একটা ধারণা গেঁথে গেছে যে টাকা পয়সা সব ঝামেলার মূল, বা সৎ পথে থেকে বেশি টাকা আয় করা যায় না। হ্যাঁ, এরকম কথা তো শোনা যায়। অথবা ধরুন, অর্থ নিয়ে এক ধরনের অপরাধ বোধ কাজ করে, মানে আমার কাছে বেশি টাকা থাকাটা ঠিক না যখন অন্যরা এত কষ্টে আছে। কিংবা হয়তো অবচেতনে ভয় থাকে যে আরে বাবা, বেশি টাকা এলে তো জীবনটা আরও জটিল হয়ে যাবে, বা কাছের মানুষগুলো দূরে চলে যাবে। এটাও হতে পারে। ভিটালে বলছেন এই ধরনের গভীর বিশ্বাসগুলোই আমাদের অজান্তে অর্থকে দূরে ঠেলে দেয়, যদিও আমরা সচেতনভাবে হয়তো টাকা পয়সা চাইছি। তাহলে উপায় হল এই বিশ্বাসগুলোকে খুঁজে বের করা, সেগুলোকে চ্যালেঞ্জ করা, আর সেগুলোর জায়গায় পজিটিভ বিশ্বাস প্রতিস্থাপন করা। এর জন্য তিনি কিছু ব্যবহারিক কৌশলও শেখান। যেমন তিনি প্রায়ই হাওয়াইয়ের একটা পুরনো নিরাময় পদ্ধতি হো'ওপনোপনো কথা বলেন। হো'ওপনোপনো? হ্যাঁ, এটা নেগেটিভ শক্তি বা পুরনো স্মৃতি পরিষ্কার করতে সাহায্য করে বলে মনে করা হয়। বাহ, এখানেই তো বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে উঠছে। ভিটালের নিজের জীবনের গল্পটাও তো এর সাথে খুব জড়িত, তাই না? মানে একসময় তিনি গৃহহীন ছিলেন, সেখান থেকে মাল্টিমিলিয়নের হয়েছেন। ঠিক। তিনি কি নিজের এই জার্নিটাকেই তার শেখানোর নীতিগুলোর প্রমাণ হিসেবে ব্যবহার করেন? এটা তো অনেকের কাছে খুব ইন্সপায়ারিং হওয়ার কথা। একদম। ভিটালের এই ব্যক্তিগত রূপান্তর, একেবারে শূন্য থেকে আর্থিক প্রাচুর্যে পৌঁছানো, এটা তার শিক্ষার একটা খুব শক্তিশালী দিক। তিনি নিজের জীবনকে উদাহরণ হিসেবে ব্যবহার করে দেখান যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, মানসিকতা বদলে, ভেতরের বাধা দূর করে আর্থিক বাস্তবতা সত্যি সত্যি বদলানো সম্ভব। এটা শুনলে ভরসা পাওয়া যায়। আর এটাই তার পদ্ধতিকে অনেকের কাছে খুব বাস্তবসম্মত আর অনুসরণযোগ্য করে তোলে। তিনি শুধু তত্ত্ব দেন না, তিনি বলেন, দেখো আমি এটা করেছি, তোমরাও পারবে। তিনি আসলে ব্যবহারিক আর আধ্যাত্মিক নীতির একটা মিশ্রণ দেন। একদিকে তিনি মনস্তাত্ত্বিক কৌশল শেখান, আবার অন্যদিকে তিনিও আকর্ষণের সূত্রের উপর বিশ্বাস রাখেন। তার অ্যাপ্রোচটা তাই অনেকের কাছে প্রক্টর আর ব্লেডারের ওই বিশুদ্ধ আধ্যাত্মিক পথের চেয়ে বেশি সহজবোধ্য বা অ্যাপ্লাই করা সহজ মনে হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য বললেন। প্রক্টরের অ্যাপ্রোচটা যেন একটু বেশি দার্শনিক, থিওরিটিক্যাল, আর ভিটালেরটা বেশি সাইকোলজিক্যাল বা কৌশল ভিত্তিক, যদিও দুজনেই জোর দিচ্ছেন ভেতরের কাজের উপরই। আচ্ছা, ভিটালের এই ধারণাগুলোর কি কোনো সায়েন্টিফিক ভিত্তি বা রিসার্চ আছে, নাকি এটা মূলত তার ব্যক্তিগত অভিজ্ঞতা আর ওই আকর্ষণের সূত্রের উপরই দাঁড়িয়ে, মানে ভেরিফাই করার সুযোগ আছে কি? দেখুন, ভিটালের কাজটা মূলত তার নিজের অভিজ্ঞতা, অন্যান্য সাকসেস গুরুদের শিক্ষা আর আকর্ষণের সূত্রের উপর ভিত্তি করেই তৈরি। তিনি সরাসরি ক্লিনিক্যাল সাইকোলজি বা নিউরোসায়েন্সের রিসার্চ পেপার হয়তো কোট করেন না। আচ্ছা। তবে তার অনেক ধারণাই কিন্তু মডার্ন সাইকোলজির কিছু বিষয়ের সাথে মেলে। যেমন ধরুন, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি, যেখানে নেগেটিভ চিন্তার প্যাটার্ন বদলানোর কথা বলা হয়,
বা ধরুন অবচেতন মনের প্রভাব নিয়ে ফ্রয়েড বা ইয়ুংয়ের তত্ত্ব, কিছু মিল তো আছেই। কিন্তু সরাসরি সায়েন্টিফিক এভিডেন্স নেই। কঠোর অর্থে বৈজ্ঞানিক প্রমাণ বলতে যা বোঝায় তেমনটা হয়তো নয়। তার পদ্ধতিগুলোর কার্যকারিতা মূলত নির্ভর করে ব্যক্তিগত অভিজ্ঞতা আর অগণিত পাঠকের সাক্ষ্যের ওপর। এটা বিশ্বাস আর ব্যক্তিগত প্রয়োগের ওপর বেশি নির্ভরশীল। তিনি নিজেও প্রায়ই বলেন যে এগুলোর কার্যকারিতা বোঝার সবচেয়ে ভালো উপায় হল নিজে প্রয়োগ করে দেখা। তাহলে আমরা দুটো পথ দেখলাম, একটা হলো প্রক্টর ও ব্লাডারের দেখানো পথ, একটা সামগ্রিক আধ্যাত্মিক উন্নতির পথ যেখানে অর্থ একটা বাইপ্রোডাক্ট হিসেবে স্বাভাবিকভাবেই আসে। অন্যটা ভিটালের দেখানো পথ, যেখানে অর্থের সাথে জড়িত নির্দিষ্ট মানসিক আর আবেগিক বাধাগুলো দূর করার ওপর জোর দেয়া হয়। দুটো পথই কিন্তু বলছে ভেতরের কাজটাই আসল। আচ্ছা, এই দুটো পথকে কি একসাথে দেখা যায়, নাকি এরা কন্ট্রাডিক্টরি, মানে পরস্পর বিরোধী? চমৎকার প্রশ্ন। না, এরা মোটেও পরস্পর বিরোধী নয়, বরং বলা ভালো এরা একে অপরের পরিপূরক হতে পারে। কিভাবে? ভাবুন, বিটালের পদ্ধতি ব্যবহার করে কেউ যদি অর্থ নিয়ে তার ভেতরের অপরাধবোধ বা ভয় কাটিয়ে উঠতে পারে, তাহলে তার পক্ষে প্রক্টর যে উচ্চতর আধ্যাত্মিক সচেতনতা স্তরের কথা বলছেন বা নিজের সত্তার সাথে সংযোগ স্থাপনের কথা বলছেন, সেটা কি সহজ হবে না? হ্যাঁ, হতে পারে। ভেতরের জটগুলো পরিষ্কার হলে মন তো শান্ত হবেই। একদম, মন স্বাভাবিকভাবেই শান্ত আর গ্রহণক্ষম হয়ে উঠবে। আবার উল্টোটাও সত্যি, কেউ যদি প্রক্টরের দেখানো পথে আধ্যাত্মিক অনুশীলন করে ভেতরের শান্তি আর শক্তি বাড়াতে পারে, তাহলে তার পক্ষে ভিটালের বলা ওই সীমিত বিশ্বাসগুলোকে চেনা এবং সেগুলো থেকে মুক্ত হওয়াও সহজ হয়ে যেতে পারে। তার মানে দুটো পথেই আসলে একই লক্ষ্যের দিকে নিয়ে যায়। দুটো পথের শেষ লক্ষ্য কিন্তু একই, এমন একটা মানসিক আর আধ্যাত্মিক অবস্থায় পৌঁছনো যেখানে প্রাচুর্য স্বাভাবিকভাবে আপনার জীবনে আসতে পারে বা প্রবাহিত হতে পারে। তার মানে মূল কথাটা হলো, আমাদের ভেতরের জগৎটাই বাইরের জগতের ছবি তৈরি করে, বিশেষ করে আর্থিক ক্ষেত্রে। সেটা আমরা আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটিয়ে করি অথবা নির্দিষ্ট মানসিক বাধা দূর করে করি। দুটো সূত্রের নির্যাস কি এটাই দাঁড়ালো? একেবারে। দুটো সূত্রেরই মূল সুর কিন্তু একই জায়গায় এসে মিলছে। সম্পদ আকর্ষণ আসলে একটা ভেতরের খেলা। আপনার চিন্তা, আপনার বিশ্বাস, আপনার অনুভূতি, আপনার আধ্যাত্মিক সংযোগ, এগুলোই আপনার আর্থিক বাস্তবতাকে তৈরি করছে। প্রক্টর ও ব্লাড সেই খেলার আধ্যাত্মিক দিকটা আলো ফেলছেন, আর ভিটালে ফেলছেন মনস্তাত্ত্বিক দিকটায়। কিন্তু বৃহত্তর প্রেক্ষাপটে দেখলে এই দুটো ধারণাই কিন্তু সেই দ্য সিক্রেট দিয়ে জনপ্রিয় হওয়া আকর্ষণের সূত্রের মূল ধারণারই এক্সটেনশন, তাই না? হ্যাঁ, তাই তো। বার্তাটা খুব স্পষ্ট। যদি আপনি আপনার মন এবং আপনার চেতনার অবস্থাটা বদলাতে পারেন, তাহলে আপনার আর্থিক পরিস্থিতিও বদলাতে বাধ্য। বাইরের পরিস্থিতি বা কৌশলগুলো তখন গৌণ হয়ে যায়, ভেতরের রূপান্তরটাই মুখ্য। তারা দুজনেই একমত যে শুধু বাইরে খেটে বা কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করা আর ভেতর থেকে অর্থকে আকর্ষণ করা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আকর্ষণ করতে হলে ভেতরের শক্তিটাকে ব্যবহার করতে হবে। আজকের এই গভীর আলোচনা থেকে তাহলে আমরা কি নিয়ে যেতে পারি? আমার তো মনে হচ্ছে মূল উপলব্ধিটা হলো, অর্থ নিয়ে আমাদের যে ধারণা, যে অনুভূতিগুলো আছে, সেগুলো আমরা যতটা ভাবি তার চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। হ্যাঁ, এবং এই সূত্রগুলো আমাদের সেই শক্তিকে সচেতনভাবে ব্যবহার করার পথ দেখাচ্ছে। তবে ওই সূক্ষ্ম পার্থক্যগুলোও মনে রাখা ভালো। প্রক্টর ও ব্ল্যাড বিষয়টিকে একটা বড় আধ্যাত্মিক যাত্রার অংশ হিসেবে দেখছেন, যেখানে অর্থ পাওয়াটা সেই যাত্রারই একটা পজিটিভ ফল। আর ভিটালে তিনি আরও বেশি ফোকাস করছেন অর্থ সংক্রান্ত সমস্যাগুলোর সমাধানে এবং প্রাচুর্যের একটা নির্দিষ্ট মানসিকতা তৈরি করার ওপর, যেটা তিনি নিজের জীবনের উদাহরণ দিয়ে প্রমাণও করেছেন। দুটো পথে মূল্যবান, নির্ভর করছে ব্যক্তিবিশেষের প্রয়োজন আর বিশ্বাসের ওপর। সত্যি, মন আর অর্থের এই যে সংযোগ, এটা নিয়ে ভাবার মতো অনেক কিছু পাওয়া গেল আজ। কিভাবে আমাদের অবচেতন বিশ্বাসগুলো আমাদের ব্যাংক অ্যাকাউন্টকে কন্ট্রোল করতে পারে, তা সত্যি এক গভীর চিন্তার বিষয়। এখানে হয়তো আজকের আলোচনার শেষ কথাটা লুকিয়ে আছে, জানিয়ে শ্রোতারা নিজেরা কিছুক্ষণ ভাবতে পারেন।
আচ্ছা, শুধু সচেতনভাবে আরও বেশি অর্থ চাইলাম তার বাইরে গিয়ে একবার নিজের গভীরে ডুব দিয়ে কি দেখা যায় যে অর্থ বা সম্পদ নিয়ে এমন কোনো লুকানো বিশ্বাস বা ভয় বা কোনো অনুভূতি আপনার অবচেতন মনে বাসা বেঁধে আছে কিনা, যা হয়তো আপনার অজান্তেই আপনার এখনকার আর্থিক পরিস্থিতিটাকে দিনের পর দিন তৈরি করে চলেছে? এই সূত্রগুলো অনুযায়ী সেই গভীর আত্ম-অন্বেষণ এবং সেখানে যা খুঁজে পাওয়া যায় সেটা নিয়ে কাজ করাই হয়তো আর্থিক মুক্তির আসল শুরু হতে পারে, যে কোনো বাইরের কৌশল বা চেষ্টারও আগে।